জ্যাম ছিল না। ওরা মেইন রোড দিয়ে আসছে, আমরা তো অন্য রাস্তা দিয়ে এসেছি। মামি হয়তো অনেক চিন্তা করবে। আমি একটা কল দিতে পারবো? একটু পর তো এমনিতেই চলে যাবি, একটু দাঁড়া। আহনাফ হুট করে নিজের ভেজা শার্টটি খুলে ফেলল। অরুণিকা অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে। সে এবার অরুণিকার হাতে থাকা ভেজা জামাটি টেনে নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। অরুণিকা ভ্রু কুঁচকে বলল। কি করছো তুমি? আহনাফ কোনো উত্তর না দিয়ে অরুণিকার কোমর জড়িয়ে ধরে তাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। অরুণিকা চোখ বড় বড় করে তাকালো আহনাফের দিকে। আহনাফ অরুণিকাকে শক্ত করে চেপে ধরে বলল। প্লিজ একটু সহ্য কর, এরপর তো তোকে এখান থেকে বের হতেই হবে। আমার মানসিক শান্তির জন্য আমাকে একটু ছুঁয়ে দে। তুমি কি সত্যি পাগল হয়ে গেছো? খুব অদ্ভুত বিহেভ করছো তুমি। প্লিজ ওরু, একটু আমাকে ছুঁয়ে দে। আর এই আবদার করবো না, প্রমিস। অরুণিকা আহনাফের চোখের দিকে তাকিয়ে বলল। কেন এমন আবদার করছো? ভালোবাসি তাই। তুই ভালোবাসিস না আমাকে? তুমি মিথ্যা বলছো। ভালোবাসলে 5 বছর আগে আমার সাথে অমন করতে না। একটা কারণ ছিল। কোনো কারণ ছিল না, উল্টো এখন মজা করছো, তাই না? আহনাফ দাঁতে দাঁত চেপে বলল। সত্যি তোর মনে হচ্ছে আমি তোর সাথে মজা করছি? বরং তুই এখন আমার অনুভূতি নিয়ে মজা করছিস। আমাকে একটু জড়িয়ে ধরতে পারিস না? কেমন বউ তুই? অরু, আমি চাই আমাদের মধ্যে সব ঠিক হয়ে যাক। অরুণিকা আহনাফের বুকে হাত রেখে বলল। তুমি চাও সব ঠিক হয়ে যাক? আহনাফ চোখের ইশারায় বলল। হ্যাঁ। অরুণিকার চোখ ভিজে উঠল আহনাফের কথা শুনে। সে মৃদু হেসে আহনাফকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। তুমি আমাকে আর ঠকাবে না তো? আহনাফ কোনো উত্তর দিল না। সে দরজার দিকে তাকিয়ে বাঁকা হেসে অরুণিকাকে ছেড়ে দিতে দরজাটা খুলে গেল। দরজা খোলার শব্দ শুনে অরুণিকা আহনাফকে ছেড়ে উঠে বসতেই দেখল মিসেস শিরিন সুলতানা দাঁড়িয়ে আছেন। চাচিকে দেখে দ্রুত উঠে দাঁড়ালো অরুণিকা। শিরিন সুলতানা ছেলের সাথে অরুণিকাকে এমন অবস্থায় দেখে স্তব্ধ হয়ে গেলেন। অরুণিকা কয়েক পা পিছুতেই দেয়ালে পিঠ ঠেকে গেল তার। শিরিন সুলতানাকে দেখে গলা শুকিয়ে গেছে। ঢোক গিলতেই যেন কিছু একটা গলায় বেঁধে যাচ্ছে। আহনাফ উঠে দাঁড়াতেই শিরিন সুলতানা ক্ষুব্ধ কণ্ঠে বললেন। এই মেয়ে এখানে কি করছে আহু? আহনাফ অরুণিকার দিকে তাকিয়ে বলল। ওর বাসা এখানেই পাশে। দরজায় তালা দিয়ে ওর কাজিন কোথায় যেন চলে গেছে, তাই এখানে এসেছে। তাহলে তোর রুমে কি করছে ও? আমাকে কেন জিজ্ঞেস করছো? ওকে জিজ্ঞেস করো। আমি তো ঘুমিয়েছিলাম, ও আমাকে জড়িয়ে ধরতেই আমার ঘুম ভাঙলো। অরুণিকা আহনাফের দিকে অবাক চোখে তাকিয়ে রইল। শিরিন সুলতানা অরুণিকার কাছে এসে সশব্দে তার গালে চর বসিয়ে দিলেন। অরুণিকা চর খেয়ে মেঝেতে বসে পড়ল। শিরিন সুলতানা অরুণিকার চুল টেনে ধরে বললেন। বেহায়ামির একটা সীমা আছে। তুই জানিস আহনাফের সাথে তোর ডিভোর্স হয়ে যাবে, তবু আমার ছেলের সাথে চিপকে আসিস। কি চাস তুই? এত বেহায়া কেন তুই? ছেলে দেখলে মাথা ঠিক থাকে না তোর? অরুণিকা আহনাফের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল। আহনাফ আমাকে এখানে নিয়ে এসেছে, ইভানও দেখেছে। এবার আমি মিথ্যে বলছি না। তুমি ইভানকে জিজ্ঞেস করো। শিরিন সুলতানা অরুণিকার চুল ধরে তাকে টেনে আহনাফের রুম থেকে বের করে ইভানের সামনে এনে ধাক্কা দিল। অরুণিকা হুমড়ি খেয়ে ইভানের সামনে বসে পড়ল। তিনি এবার ইভানকে জিজ্ঞেস করলেন। এ মেয়েকে কি আহনাফ এখানে নিয়ে এসেছে? ইভান আহনাফের দিকে তাকালো। আহনাফ চোখের ইশারায় কিছু একটা বলতেই ইভান বলল। না, ও নিজে এসেছে। আহনাফ তো ভার্সিটি থেকে এসে রুমে ঢুকে ঘুমাচ্ছিল। অরুণিকা অবাক হয়ে ইভানের দিকে তাকিয়ে রইল। শিরিন সুলতানা টেনে উঠালেন অরুণিকাকে। কর্কশ কণ্ঠে বললেন। 5 বছর আগেও আমার ছেলেকে ফাঁসাতে চেয়েছিলি তুই, আজও ফাঁসাতে চাচ্ছিস। আমার ছেলে ঘুমিয়েছিল আর তুই সুযোগ নিচ্ছিলি। অরুণিকা আহনাফের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। শিরিন সুলতানা আবার অরুণিকার গালে চর মারতেই আহনাফ মাকে শান্ত করিয়ে বলল। ওকে মেরে কি হবে? আমাদের তো বিয়ে হয়েই গেছে। এখন ও যেহেতু বিয়েটা শেষ করতে চায় না, আমাদের কি করার আছে? কেন শেষ করতে চাইবে না? ওকে আমি আমার ছেলের বউ মেনে নেব? ভাবলো কি করে মেয়েটা? শয়তানি সব এর মধ্যে একটা নষ্টা মেয়ে ও। অরুণিকার ভীষণ কান্না পেল। মুখে হাত চেপে ধরতে শিরিন সুলতানা তার হাত ধরে বললেন।
মুখ লুকাচ্ছিস কেন? আজও কি আমার আহানাপের ওপর দোষ চাপিয়ে দিবি? অরুণিকা মাথা নেড়ে বলল, আমি চলে যাচ্ছি চাচি। চুপ! তুই চলে যাবি মানে? তোকে গাড় ধাক্কা দিয়ে বের করব আমি। শিরিন সুলতানা অরুণিকার হাত ধরে তাকে ধাক্কা দিয়ে বের করে দিতেই আরাফের সাথে ধাক্কা খেল সে। আরাফ শক্ত করে অরুণিকাকে আঁকড়ে ধরল। রুতবা অরুণিকাকে এই অবস্থায় দেখে বলল, তুই এখানে? শিরিন সুলতানা চেঁচিয়ে বললেন। আমার ছেলেকে ফাঁসাতে এসেছে এই নষ্টামি। আরাফ রাগী দৃষ্টিতে চাচির দিকে তাকিয়ে বলল। চাচি কি বলছেন এসব? তুর্য রুতবাকে বলল, তুমি প্লিজ তোমার ঘরে যাও, এটা ফ্যামিলি ম্যাটার। অরুণিকা রুতবার দিকে তাকালো না। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তার। নিজের ভুলের মাসুলি তো দিয়েছে সে। আহনাফকে জড়িয়ে ধরতে গেল কেন সে? মানুষটা তাকে ভালোবাসে না, প্রতিবারই তাকে ঠকায়। তবুও তার বেহায়া দুর্বল মনটা সেই প্রতারকের ফাঁদেই পড়ে যায়। অরুণিকা আরাফকে সরিয়ে দিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। ইমন তার পিছু পিছু এসে তার সামনে দাঁড়িয়ে বলল। কি হয়েছে ওরু? অরুণিকা ফোপাতে ফোপাতে বলল, আবার সেই ভুল করে ফেলেছি, তবে এবার কারো উপর দোষ দিচ্ছি না আমি। ভুল আমার হয়েছে। আহনাফ তো আমায় বাসায় নামিয়ে দিয়েছিল, উল্টো আমি জেদ করে তোমাদের বাসায় চলে গেলাম। আহনাফ রুমে রেস্ট নিচ্ছিল, উল্টো আমি ওর রুমে ঢুকে ওর টি শার্ট পরে ফেললাম। এরপর ওর কাছাকাছি যেতে নিলাম, অমনি চাচি আমাকে হাতে নাতে ধরে ফেলল। আমি অনেক ফালতু একটা মেয়ে, অনেক ফালতু মা। অরুণিকা এইটুকু বলে দ্রুত বাসার দিকে যেতে লাগলো। আহনাফ বারান্দায় দাঁড়িয়ে অরুণিকার যাওয়া দেখে ইভান ব্রুকুসকে বলল, তুই আমাকে কেন করতে বললি এই কাজ? তুই জানতি আজ আন্টি আসবে। অরণিকাকে বাসায় এনে অপদস্থ করে কি মজা পেলি তুই? পুরনো শোধ তুলছি ব্যাস। আরাফ আর তাহমিদ যদি জানতে পারে আমি তোর অন্যায় আবদার মানছি, মেরে ফেলবে আমাকে। তুর্য জানে না কিছু, ও তোকে বিশ্বাস করে। তুই যা বলছিস করছে। তুই বন্ধ কর এই রেশারেশি। এমন না হয় প্রতিশোধ নিতে নিতেই ও কি হারিয়ে ফেলেছিস। আহনাফ বাঁকা হেসে বলল, বিয়ে করা বউ আমার, হারাবো কেন? তুই সত্যি অন্ধ হয়ে গেছিস। তোর জন্য আজ আমি নিজেই অর্ণিকার চোখে ছোট হয়ে গেছি। ও কি মনে করবে আমাকে? আমি তো ওর চোখে চোখ রেখে মিথ্যে বলেছি। আহনাফ ইভানের কাঁধে হাত রেখে বলল, আমি যেই আঘাত পেয়েছি ওটা আমাকে কাটাকাটি করতে হবে না। ও আমাকে যেই আঘাতটা দিয়েছে আমি সেটাই ফিরিয়ে দিচ্ছি ওকে। কেউ জানে না তুই এভাবে প্রতিশোধ নিচ্ছিস। তুই কাউকে না বললে কেউ জানবেও না। অর্ণিকা কি কাউকে বলবে না? ও ভালোবাসে আমাকে, দেখিস দিন শেষে আমার কাছেই ফিরে আসবে। অরুণিকা ফোপাতে ফোপাতে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। পুরো পৃথিবীটা ঘোলাটে লাগছে তার। বেঁচে থাকাটাই ভিত্তিহীন মনে হচ্ছে। সে মিনমিনিয়ে বলতে লাগলো, মা, আমাকেও তোমার সাথে নিয়ে যাওনি কেন তুমি? বাবা, আমার আর সহ্য হচ্ছে না এসব। আমাকে এই জঘন্য পৃথিবীতে একা রেখে কেন চলে গেলে তোমরা? অরুণিকা সিঁড়িতে উঠতে উঠতে বসে পড়ল। জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। ইমান সিঁড়ির সামনে দাঁড়িয়েছিল অরুণিকার অপেক্ষায়। ফোপানের শব্দ শুনে নিচে তাকিয়ে দেখলো অরুণিকা দ্রুত নিচে নেমে এলো সে। অরুণিকার হাত ধরতে যাবে, তখনই অরুণিকা হাত গুটিয়ে নিয়ে বলল, না না না, প্লিজ আমাকে ধরবে না। ইমান হাত সরিয়ে নিয়ে বলল, ওকে ওকে, ধরছি না। তুমি ঠিক আছো তো? অরুণিকা জোরে জোরে শ্বাস নিতে লাগলো। ইমান উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? তোমাকে অসুস্থ মনে হচ্ছে। এই নিকা। ইমান অরুণিকার অনুমতি ছাড়াই তার হাত ধরে বলল, আমি আছি। তুমি কাঁদছো কেন আমাকে বলো। আমাকে তোমার বন্ধু ভেবে বলো। তোমাকে তো তোমার কাজে নিয়ে গিয়েছিল, তাহলে এই অবস্থা কেন তোমার? অরুণিকা কাপা কণ্ঠে বলল, রুহানিকে ডেকে দেবেন প্লিজ? ইমান দ্রুত উঠে রুহানিকে ডাকলো। রুহানি ইমানের কথা শুনে নিচে নেমে অরুণিকার কাছে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে তার পিঠে হাত বোলাতে বোলাতে বলল, কি হয়েছে ওরু? অরুণিকা ফোপাতে ফোপাতে বলল, আবার ঠকেছি আমি, আবার ঠকেছি। মানুষটা আমাকে আবার ঠকিয়েছে রে রুহু, আবার ঠকিয়েছে। আমি বোকা কেমন রে, একদম বোকা, আমি একদম বোকা।
ইমান অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে অরুণিকার দিকে। রুহানি তাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু অরুণিকা নিজেকে শান্ত করতে পারছে না। জমানো কষ্টগুলো যেন বেরিয়ে আসতে লাগলো অনেক বছর পর। অরুণিকার মুখে হাত চেপে ধরে তাকে বাসায় নিয়ে এলো রুহানি। আতকিয়া জাহান অরুণিকাকে এই অবস্থায় দেখে থমকে গেলেন। রুহানি অরুণিকাকে রুমে নিয়ে যেতেই অরুণিকা চিত হয়ে বিছানায় শুয়ে পড়ল। রুহানি দরজা বেঁধে সাউন্ড বক্সে জোরে গান চালিয়ে নিজেও অরুণিকার হাত ধরে তার পাশে শুয়ে পড়ল। অরুণিকা শব্দ করে কাছে। রুহানি তার দিকে তাকিয়ে নীরবে জল ফেলছে। অরুণিকার কান্নার শব্দ বাইরে যাচ্ছে না, শুধু গানের শব্দই বাইরে বেরোচ্ছে। এই অশ্রু জল আর হাহাকারের সাক্ষী হয়ে রইল শুধু চার দেয়াল আর রুহানি। কানে হেডফোন গুঁজে কাঁধে ব্যাগ ঝুলিয়ে ক্যাম্পাসে ঢুকলো অরুণিকা। চোখ দুটি লাল হয়ে আছে তার। এক রাতেই চোখের অশ্রু গ্রন্থিতে থাকা সব জল শুকিয়ে গেছে, কেমন শুকনো হয়ে আছে তার মুখখানা। হাস্যোজ্জ্বল চেহারাটা এক রাতেই বিষণ্ণতায় ছেয়ে গেছে। কিন্তু কেন ভাবাচ্ছে ইমানকে। অরুণিকার সাথেই বেরিয়েছিল সে। রুতবা আজ আসবে না ক্লাসে। এক বৃষ্টিতেই জ্বর উঠে গেছে তার, তাই ইমানের সাথে এসেছে অরুণিকা। একই সাথে বাসে উঠেছিল তারা। পুরো রাস্তায় জানালার বাইরে তাকিয়েছিল অরুণিকা। ইমান বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু অরুণিকার শুকনো মুখখানা দেখছিল। ক্যাম্পাসের গেট দিয়ে ঢুকতেই ইভানের মুখোমুখি হলো অরুণিকা। ইভানকে দেখেও না দেখার ভান করে সামনে হেঁটে চলে গেল সে। ইভান অরুণিকার যাওয়ার পানে তাকিয়ে রইল। নিজের উপরই নিজের রাগ উঠল তার। কাল আহনাফের কথায় মিথ্যে কেন বলতে গেল সে? আহনাফকে অন্তত বোঝানো উচিত ছিল। এত বড় হয়নি অরুণিকা, মন মস্তিষ্ক এখনো দুর্বল তার। এই বয়সে এমন আঘাত তার মনকে আরো ভয়ঙ্কর রূপে দুর্বল করে দিতে পারে। মাত্র 21-এ পা রেখেছে অরুণিকা, তবে বয়সের হিসেবে অত ছোটও নয়। কিন্তু তাদের 6 জনের কাছে সে তো সেই ছোট্ট অরু। হঠাৎ ইভান কাঁধে কারো স্পর্শ পেতে পাশ ফিরে দেখল তুর্য দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কাল কি হয়েছে তোরা এখনো বলিস না আমাদের? আন্টি টুইঙ্কেলের সাথে এমন বিহেভ কেন করলো? ওর ব্যাপারে এমন কথা কেন বললো? ইভান গম্ভীর মুখে বলল। তোর বেস্ট ফ্রেন্ডকে গিয়ে জিজ্ঞেস কর। ইভান তার ক্লাসের দিকে চলে গেল। তুর্য কপাল ভাঁজ করে ইভানের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে নিজেও ক্লাস নিতে চলে গেল। কিছুক্ষণ পর আহনাফের ক্লাস শুরু হবে। মনটা ভারী হয়ে আছে অরুণিকার। 4টা বছর এই মানুষটাকে কিভাবে সহ্য করবে সে, এসব ভাবছে। আর আনমনে ব্রেন্সে কলম দিয়ে এবড়ো থেবড়ো আঁকিবুকি করছে অরুণিকা। হুট করে তার পাশে এসে বসলো তাহসিন। তাহসিনের দিকে তাকিয়ে শুকনো হাসি দিতে সে বুঝে গেল অরুণিকার কিছু একটা হয়েছে। কপাল কুঁচকে সে জিজ্ঞেস করলো, হয়েছে তোমার? অরুণিকা মাথা নেড়ে বোঝালো কিছু হয়নি, কিন্তু মুখে কিছু বলল না। তাহসিন অরুণিকার দিকে ঝুঁকে এসে ব্রেন্সে কি আছে তা দেখতে নেবে, তখনই আহনাফ ক্লাসে ঢুকলো। আর আহনাফের দৃষ্টি সাথে সাথে তাহসানের দিকে আটকালো। এদিকে ক্লাসে সবাই উঠে দাঁড়াতেই অরুণিকাও উঠে দাঁড়ালো, কিন্তু সে সামনে তাকালো না। তার দৃষ্টি মেঝেতে স্থির। আহনাফ শান্ত দৃষ্টিতে অরুণিকার দিকে কিছুক্ষণ তাকিয়ে সিটে বসে সবাইকে বসতে বলল। এরপর ক্লাস নেওয়া শুরু করলো। সবাইকে আজ উইন্টার নাইট নিয়ে প্রেজেন্টেশন দিতে হবে। প্রেজেন্টেশনে একই গ্রুপের সদস্যদের মধ্যে কথোপকথন হবে। অরুণিকা আর তাহসিন দুজনই তাদের স্ক্রিপ্ট নিয়ে সামনে এলো। এবারও আহনাফের দিকে তাকালো না অরুণিকা। আহনাফ গম্ভীর মুখে বলল, শুরু করো। তাহসিন অরুণিকার দিকে তাকালো, মৃদু হেসে ইংরেজিতে বলতে লাগলো, Oru, look how quiet the night is. Isn't অরুণিকা ভ্রু কুঁচকে বলল, But it's normal. Tahsin, calm and quietness are the quality of night. no, it's not normal. It's magic. অরুণিকা কৌতূহলী কণ্ঠে বলল। Magic? How? আহনাফ ভ্রু কুঁচকে তাদের দিকে তাকিয়ে আছে। তাদের কথোপকথনে তার শরীরটা কেমন যেন ভারী হয়ে এলো। সে চেয়ারে বসে অরুণিকার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আর তার স্মৃতিতে ভেসে উঠল সেই শীতের রাত, যেদিন পুরো বাড়িতে ছেয়ে গিয়েছিল নীরবতা। শুধু পাশাপাশি বসেছিল দুটি মানুষ, অরুণিকা এবং আহনাফ। আহনাফের বয়স তখন 18, কিন্তু অরুণিকার মাত্র 13। বয়স কম, তাই জগতের সকল আকাঙ্ক্ষা থেকে মুক্ত সে। কিন্তু আহনাফের মনে রিক্ততার মাঝেও বিরাজ করছিল বসন্তের হাওয়া। ছোট থেকেই বেড়ে ওঠা অরুণিকা আর আহনাফের
5 বছরের ব্যবধান তাদের। বড় হতে হতেই কখন যে অরুণিকার প্রতি মায়া বাড়তে লাগলো তা নিজেও বুঝে উঠতে পারেনি আহনাফ। সবেমাত্র কলেজে উঠেছিল সে। আরাফ আর তাহমিদ তার কাজিন হলেও তুর্য, ইভান আর ইমন তার বন্ধু। তারা একই মহল্লায় বড় হয়েছে। তুর্যের বাবা আর আহনাফের বাবা ঘনিষ্ঠ মিত্র, আর ইভান ও ইমনের বাবা তার বাবা চাচাদের বিজনেস পার্টনার। সেই সূত্রে তাদের সাথেও পারিবারিক বন্ধুত্ব। কিন্তু আহনাফ যেই কলেজে ভর্তি হয়েছিল সেই কলেজে তার বন্ধু আর কাজিন ভাইদের কেউ ভর্তি হয়নি, তাই সে কলেজেই আলাদা হয়ে গিয়েছিল তাদের থেকে। আর সেখানে তার বন্ধুত্ব হয়েছিল ইসমাম আর বাঁধনের সাথে। বড়লোক বাবার সন্তান হলেও আহনাফের আচার ব্যবহার যথেষ্ট মার্জিত ছিল, কিন্তু ইসমাম আর বাঁধনের পাল্লায় পড়ে আহনাফের ব্যবহারের অনেক পরিবর্তন ঘটে। অরুণিকার প্রতি তার ভালো লাগা অল্প বয়স থেকেই ছিল, আর সেই ভালো লাগার কথা ইসমাম আর বাঁধনকে জানালো সে। তুর্য ছাড়া যেই কথা আগে কাউকে বলেনি আহনাফ, আরাফ আর তাহমিদ অরুণিকার যথেষ্ট যত্ন নিত, এক প্রকার ভাইয়ের মতোই। তাই আহনাফ তাদের প্রচুর ভয় পেত। অরুণিকাকে পছন্দ করে শুনলেই যদি কিলঘুষি জোটে, তাই তুর্যকে অনেক ঘুষ খাইয়ে মুখ বন্ধ করিয়েছিল আহনাফ। তবে ইসমাম আর বাঁধনের সাথে তার পারিবারিক কোনো সম্পর্ক ছিল না। সেই সূত্রে তাদের বললেও খুব একটা সমস্যা হবে না ভেবেই জানালো। কিন্তু ইসমাম আর বাঁধন প্রায়ই আহনাফকে অরুণিকার ব্যাপারে জেরা করত। তার শুদ্ধ মনে অরুণিকাকে নিয়ে উল্টোপাল্টা চিন্তা ঢুকিয়ে দেওয়া শুরু করলো তারা। আহনাফ তাদের কথায় সামনাসামনি পাত্তা না দিলেও ইসমামের কথাগুলো প্রায়ই তার মাথায় ঘুরপাক খেত। নিজের কুপ্রবৃত্তির সাথে যুদ্ধ করতে করতেই একদিন হেরে গেল আহনাফ, আর সেই একদিনটা কাল হয়ে এলো অরুণিকার জীবনে। সেই কাল রাতটি এসেছিল অরুণিকার 13 বছর বয়সে, এক শীতের সময়। সে রাতে আহনাফের গায়ে উঠেছিল প্রচণ্ড জ্বর, আর অরুণিকা ঘুমিয়েছিল। বাড়ির সবাই পাশের গ্রামের কোনো এক মেয়ে মেহেদি অনুষ্ঠানে গিয়েছিল। তাদের গ্রামে সামাজিকতা খুব কঠোরভাবে পালন করা হতো। শিরিন সুলতানা তাই বাধ্য হয়ে অসুস্থ ছেলেকে একা রেখেই সেই মেহেদি অনুষ্ঠানে গিয়েছিলেন। অন্যদিকে মিসেস নিহারিকা ঘুমন্ত মেয়েকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু অরুণিকার দাদি রেহানা বেগম বললেন, থাক, ঘুমাক, আহনাফের সাথেই থাকো। তাদের সেই সিদ্ধান্তটা যে তাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে দেবে, এতটুকু আভাস পেলে বোধহয় তারা সেদিন সামাজিকতা রক্ষা করাটাকে দ্বিতীয় স্থানেই রাখতেন। সেই রাতে বাড়ির সবাই বেরোতেই অরুণিকার ঘুম ভাঙল। সে আঁখি মেলতেই আহনাফকে তার পাশে দেখে উঠে বসলো। চোখ কষলে জিজ্ঞেস করল, মা কোথায়? আহনাফ জ্বরের ঘোরেও মুগ্ধ হয়ে অরুণিকাকে দেখছিল। অরুণিকা কি বলল সেটা খেয়াল করেনি সে, উল্টো জিজ্ঞেস করল, দেখছিস ওরু, রাতটা কেমন নিস্তব্ধ, তাই না? অরুণিকা ভ্রু কুঁচকে তাকালো আহনাফের দিকে আর বলল, রাত তো নিস্তব্ধই হয়, পাখি তো ডাকে না রাতে। এখন কটা বাজে বলো তো? ঘুম পাইনি তোমার? আহনাফ অরুণিকাকে জড়িয়ে ধরে বলল, পেয়েছে ওরু, খুব ঘুম পেয়েছে। আমার মাথার চুলগুলো টেনে দিত। অরুণিকা আহনাফকে সরিয়ে দিয়ে বলল, তোমার হাতটা অনেক গরম হয়ে গেছে। কিন্তু আমার তো খুব ঠান্ডা লাগছে ওরু। তো আমি কি করব? আহনাফ হুট করেই অরুণিকার অধর ছুঁয়ে দিল। আচমকা আহনাফের এমন আচরণে অরুণিকা সরে বসল, হাত দিয়ে ঠোঁট ঘষতে ঘষতে বলল, তুমি এটা কেন করলে? আমি কিন্তু চাচিকে বলে তোমাকে মার খাওয়াবো। আহনাফ কাপা কণ্ঠে বলল, তোকে ভালোবাসি আমি। কিন্তু আমি ভালোবাসি না তোমাকে, তুমি পচা ছেলে। অরুণিকা আহনাফের সামনে থেকে চলে গেল। সে অন্য রুমে গিয়ে বাড়ির সবাইকে খুঁজতে লাগলো। এদিকে আহনাফের কানে বাজতে লাগলো ইসমামের বলা কথা, তুই ওকে ভালোবাসলে নিজের করে নে, ওর কাছে এসে বোঝা তুই ওকে ভালোবাসিস, নয়তো বুঝবে কিভাবে। জ্বরের ঘোরে আহনাফের জ্ঞান বুদ্ধি লোপ পেল যেন। সে কাপা শরীরে উঠে দাঁড়ালো আর এলোমেলো পায়ে অরুণিকার পিছু পিছু গেল। অরুণিকা আহনাফের দিকে ফিরে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হলো? আহনাফের শরীরের শক্তিটুকু যেন হারিয়ে যাচ্ছে। সে ধপ করে মেঝেতে বসে পড়ল। অরুণিকা ব্যস্ত হয়ে তার কাছে এসে বলল, কি রে, তোমার কি হলো? বসে পড়লে কেন? আহনাফের মাথা ঝিমঝিম করছে। সে ঘড়ির মধ্যেই অরুণিকার কোমর জড়িয়ে ধরল। এরপর অরুণিকাকে নিজের কাছে টেনে আনলো সে। বয়স কম অরুণিকার। আহনাফের এত কাছে এসেও অরুণিকার কোনো অনুভূতি হলো না। একসাথেই বেড়ে ওঠা,
তাই তাদের মধ্যে জড়তার কোনো দেয়াল ছিল না। যেখানে বৃষ্টির দিনে অরুণিকা কর্দমাক্ত পথ পার করত আহনাফের কোলে জড়ে, সেখানে এতটুকু কাছে আসাটা অন্য কারো দৃষ্টিতে অস্বাভাবিক হলেও অরুণিকা আর আহনাফের কাছে একদম স্বাভাবিক। যৌথ পরিবারে বড় হওয়া তাদের